কে বলছেন? হ্যালো, স্টেশন মাস্টার বলছেন। আমি বনগাঁ স্টেশনের একজন যাত্রী। তাড়াতাড়ি স্টেশনে আসুন, স্টেশনের উপর আগুন লেগেছে। তাড়াতাড়ি এসে আমাকে বাঁচান, তাড়াতাড়ি আসুন। এই বলে ফোনটা কেটে যায়। এটা শুনে অনিমেষ রীতিমতো ভয় পেয়ে যায়। তাড়াহুড়ো করে একটা ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে কোয়ার্টার থেকে বেরিয়ে স্টেশনের দিকে রওনা দিল। স্টেশনে পৌঁছে অনিমেষ অবাক। প্ল্যাটফর্মের কোথাও কোনো জায়গায় আগুন লাগে, আর প্ল্যাটফর্মটা পুরো ফাঁকা, কেউ কোথাও নেই। একা অনিমেষ দাঁড়িয়ে, আর চারিদিকে মুষলধারে তখন বৃষ্টি পড়ছে। কিন্তু অনিমেষ মনে মনে ভাবল, তাহলে একজন মহিলা যে আমাকে ফোন করলো, তাহলে কে আমাকে ফোন করলো? পেছন ফিরতেই অনিমেষ অবাক। এক অট্ট হাসি তার কানে বাজতে লাগলো। তারপর নভেম্বরের মাস, হালকা কুয়াশার চাদরে ঢেকে আছে চারিদিকে। আর শীতের রাতে সৌমেন ও তার স্ত্রী নন্দিনী এগিয়ে চলেছে বনগাঁ স্টেশনের দিকে। ট্রেনের কামরায় তখন দু একজন বসে আছে, আর স্টেশনে পৌঁছাতে এখনো 2 ঘন্টা লাগবে। এদিকে ঠান্ডাটাও বেশ জমিয়ে পড়েছে। এরপর ট্রেনটা বনগাঁ স্টেশনে এসে পৌঁছায়। তখন ঘড়িতে প্রায় 12টা বাজে। ট্রেন থেকে নেমে ওরা দুজন দেখলো পুরো স্টেশন ফাঁকা, কেউ কোথাও নেই। আর চারিদিকটা কেমন যেন হালকা নোংরা আবর্জনায় ভরা রয়েছে। তার উপর স্টেশনের নামের প্লেটটাও কেমন যেন বেঁকে পড়ে আছে, মনে হচ্ছে অনেক দিন পরিষ্কার করা হয়নি। এই কেমন জায়গা সৌমেন, কোনো লোকজন নেই, চারিদিক ফাঁকা, কেমন যেন শুনশান এলাকা। কি করব বলো, এটাই তো সরকারি চাকরির অসুবিধা। সব তো আর মনের মতন হয় না। 1-2 মাস থাকো, দেখবে তোমারও এরকম পরিবেশের সাথে থাকতে থাকতে ভালো লাগতে শুরু করবে। হঠাৎ করে কোথা থেকে একটা লোক আমাদের সামনে এসে আমাকে বলল, বাবু ব্যাগপত্র লাগাবো, পাশেই তো কোয়ার্টার, আমি আপনাদের ওখানে নিয়ে যাই, ভালো থাকার জায়গা আছে। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আর এরকম শুনশান প্ল্যাটফর্মে আপনি কোথা থেকে এলেন? আমি হরেনকুলি, এই স্টেশনেই থাকি, ওখানে শুয়েছিলাম, তা আপনাদেরকে দেখতে পেয়ে আমি ছুটে এলো। আসলে আমি মালপত্র নিয়ে যাই নিয়ে আসি, তাই আপনাদেরকে দেখে এখানে এলো। এরপর একজন বয়স্ক বৃদ্ধা লোক আমাদের দিকে এগিয়ে এলো এবং আমাকে দেখে বলল, আপনি বুঝি নতুন স্টেশন মাস্টার সৌমেন বাবু? হ্যাঁ, সৌমেন ঘোষ। কিন্তু স্টেশনে এরকম অবস্থা কেন? চারিদিক ফাঁকা, কোথাও কোনো লোকজন বা কোনো প্যাসেঞ্জার নেই কেন? আসলে বাবু, স্টেশন মাস্টার হিসেবে এই বনগাঁ স্টেশনে যেই আসে, তার সাথে ওই রাতের বেলা ওই মহিলা। হরেনকুলির পুরো কথা শেষ হওয়ার আগেই ওই বয়স্ক লোকটি বলে ওঠে, অত কথা তোকে জিজ্ঞাসা করেছে উনি? ওনারা অনেক দূর থেকে এসেছে, আগে যা ওনাদেরকে কোয়ার্টারে নিয়ে যা। আর হ্যাঁ বাবু, আজকে রাত্রে কিন্তু কোয়ার্টার থেকে কোথাও বেরোবেন না, এইটা বলে দিলুম। এদিকে সৌমেন ও তার স্ত্রী বুঝলো ওরা দুজন কিছু একটা লুকাচ্ছে।
বৃষ্টি হয়ে চলেছে। এদিকে ওরা কোয়ার্টারে গিয়ে দেখলো কোয়ার্টারটা বেশ পুরনো। ঘরের এক পাশে একটা টেবিল, আর তাতে একটা পুরনো ল্যাম্প, এবং দেওয়ালে দুটো পুরনো ক্যালেন্ডার, আর তাতে তারিখ থেমে আছে 7ই জানুয়ারি 1950। হ্যাঁ গো, আমার জায়গাটা খুব একটা সুবিধা লাগছে না। আর ওদের দুজনকে আমার দেখে মনে হলো ওরা আমাদের থেকে কিছু লুকাচ্ছে। আরে সব জায়গার মানুষ কি সমান হয়? তুমি অত সন্দেহ করো কেন? যাই হোক, রাত তো অনেক হয়েছে, আর খিদেও অনেক পেয়েছে, সেই কোন সকালে খেয়েছি। তা তুমি কি এখন কিছু রান্না করে দিতে পারবে? দেখলে তো, আমার কোনো কথার তুমি গুরুত্ব দাও না। ঠিক আছে, দেখছি কিছু করা যায় কিনা। এরপর সোমনাথের স্ত্রী নন্দিনী কোয়ার্টারের রান্নাঘরের দিকে এগিয়ে যায়, কিন্তু রান্নাঘরে যেতেই হঠাৎ নন্দিনী চিৎকার করে বলে, সোমনাথ, তাড়াতাড়ি ঘরে এসো। সোমনাথ! সোমনাথ তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে দেখলো মেঝেতে দু একটা বাসন ছড়িয়ে রয়েছে, আর নন্দিনী ভয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে জানলার পাশে। তাকে দেখে সোমনাথ জিজ্ঞাসা করলো, কি হয়েছে? ওরকম করে চিৎকার করলে কেন? কি হয়েছে? সোমনাথ, ওই জানলার পাশে আমি একজন মহিলাকে দেখতে পেলাম। কি অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য! আমার আর জায়গাটা একদম সুবিধে বলে মনে হচ্ছে না। সোমনাথ জানলার দিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। তখন সোমনাথ তার স্ত্রীকে বলল, তুমি হয়তো ভুল দেখেছো, অনেকটা জার্নি করে এসছো, তারপরে রাতও অনেক হয়েছে। এক কাজ করো, এখন আর কিছু করতে হবে না, এখন শুয়ে পড়ো, কাল সকালে কিছু করে দিলেই হবে। চলো। না না সোমনাথ, আমি সত্যি ওখানে কাউকে দেখেছি। তুমি আমার কথা বিশ্বাস করলে না তো? মনে হচ্ছে এখানকার সবকিছুতেই কারোর ছায়া জুড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার কথা বিশ্বাস করলাম, এখন আর কিছু করতে হবে না, চলো এখন গিয়ে শুয়ে পড়ি। এরপর ওরা দুজন রান্নাঘর থেকে বেরিয়ে শোয়ার ঘরে চলে যায়। এদিকে বাইরে তখন হঠাৎ করে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাঝরাতে হঠাৎ কিছু আওয়াজ তার কানে এলো। ঘুম ভাঙতেই সোমনাথ উঠে বসল। সে দেখলো তার পাশে তার স্ত্রী নেই। খাট থেকে নেমে সে সোজা রান্নাঘর এবং ঘরের এদিক ওদিক দেখলো, কিন্তু কোথাও নন্দিনীকে দেখতে পেল না। কোথাও নন্দিনীকে দেখতে না পেয়ে সে মনে মনে ভাবলো, তাহলে কি সে বাইরে কোথাও গেল? এটা ভেবে সোমনাথ তাড়াতাড়ি ছাতা মাথায় দিয়ে বৃষ্টির ভিতরে স্টেশনের দিকে এগিয়ে গেল। স্টেশনে গিয়ে সোমনাথ বৃষ্টির মধ্যে কাউকে দেখল, এমনকি হরেন কুলিকেও না। অবশ্য এত রাতে না থাকাটাই স্বাভাবিক, কিন্তু স্টেশন জুড়ে কেমন যেন কারোর থাকার অনুভূতি তার মনে দোলা দিচ্ছিল, এক অদ্ভুত অনুভূতি। হঠাৎ করে প্ল্যাটফর্মে একটু দূরে একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখল সোমনাথ। সাদা শাড়ি, খোলা চুল, অদ্ভুত তার চেহারার ধরন। তাকে দেখে সে জিজ্ঞাসা করলো, কে ওখানে? কে? সৌমেনের কথায় কোনো উত্তর দিল সে। তারপর হঠাৎ করে পিছন থেকে একটা চিৎকার ভেসে এলো, সোমনাথ, আমাকে বাঁচাও! সোমনাথ, সোমনাথ! সে আওয়াজ শুনে প্ল্যাটফর্মের সামনে এগিয়ে যেতেই সে হতভম্ব। সোমনাথ দেখতে পেল তার স্ত্রী নন্দিনী রেল লাইনের উপরে কাঁটা অবস্থায় পড়ে আছে। সে এই দৃশ্য দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। এই দৃশ্য দেখে সোমনাথ তখন বলে ওঠে, নন্দিনী, নন্দিনী, তোমার এই অবস্থা কে করলো? নন্দিনী! ঠিক তখনই একটা অট্ট হাসি দিয়ে ওই সাদা কাপড় পরা মহিলা তার সামনে এবং সোমনাথকে বলে, আমি মেরেছি। আমি ঠিক যেভাবে আমাকে মারার জন্য চলন্ত ট্রেনের সামনে ছুঁড়ে ফেলে দিয়েছিলে, ঠিক সেভাবেই আমি তোর স্ত্রীকে মেরে ফেলেছি। এখন আমি
তোকেও মেরে ফেলবো। একথা বলেই মহিলাটি দু হাত দিয়ে সোমনাথের গলা টিপে ধরে এবং গলা টিপে ওখানে সোমনাথকে মেরে ফেলে। আরো একটা ঘটনার সাক্ষী হলাম। আচ্ছা হরেন দাদু, তুমি তো অনেক ভূতের গল্প বলো, কিন্তু আজকে আমরা সবাই একটা ভয়ানক ভূতের গল্প বলো, যেটা তোমার জীবনে একটা বিশাল স্মরণীয় হয়ে আছে। হ্যাঁ, এরকম ঘটনা একবার আমার সাথে হয়েছিল। একবার পাথরকুচি গ্রামে আমার পোস্টিং হয়, আর সেই দিন খুব মুষলধারে বৃষ্টি হচ্ছিল। ট্রেন থেকে নেমে আমি জানতে পারি যে আমাকে যেতে হবে আরো অনেকটা দূর। স্টেশন থেকে বেরিয়ে একটা গরুর গাড়ি পেলাম, আর সেখান থেকে যেতে হবে সেই শুনশান রাস্তার ভেতর দিয়ে। তাই আর দেরি না করে চটপট উঠে পড়লাম ওই গরুর গাড়িতে। বৃষ্টির মধ্যে গরুর গাড়িতে বসে আমি লোকটিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, এখান থেকে শীতলপাটি গ্রাম তো অনেকটা দূর, তা কতক্ষণ লাগতে পারে বলতে পারবেন? না, বলতে পারবো না। এটা শুনে আমি মনে মনে ভাবলাম, লোকটির বলার ধরনটাও বা কেমন, আর সারা মুখ তো কাপড়ে ঢাকা, দেখে কেমন যেন সন্দেহ সন্দেহ মনে হচ্ছে। এরপর গরুর গাড়িটি জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে চলল। চারিদিকে বাঁশঝাড়ের ঘেরা, সঙ্গে মুষলধারে বৃষ্টি পড়ছে, আর জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। ঘন জঙ্গল, তারপর জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। তাই কৌতূহলবশত আবার আমি লোকটিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, আর কতক্ষণ লাগতে পারে একটু বললে ভালো হতো। আর একটু বসুন, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব ওখানে। আমি আবার কৌতূহলবশত লোকটিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, আপনার নাম কি? আপনি কি এই গ্রামেই থাকেন? আমার নাম কেউ জিজ্ঞাসা করে না, আমি শুধু গাড়ি চালাই। চুপচাপ বসুন, আপনাকে ঠিক আপনার জায়গায় আমি পৌঁছে দেব। লোকটির কথা শুনে আমার কেমন যেন ভয় পেতে শুরু হলো। তার উপর গরুর গাড়িটি এগিয়ে চলেছে জঙ্গলের ভেতর দিয়ে, আর মাঝে মাঝে মেঘের ডাক আর অনবরত বৃষ্টি কেমন যেন একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে। জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে হঠাৎ করে গরুর গাড়িটি থেমে গেল। এটা দেখে আমি জিজ্ঞাসা করলাম, কি হলো দাদা, গরুর গাড়িটি থেমে গেল কেন? চাকা ভেঙে গেছে বাবু, ওই জন্য গাড়ি থেমে গেছে। চাকা ভেঙে গেছে মানে? এখন এই গভীর জঙ্গলে আমি কি করে পৌঁছাবো? এখন আমি কি করে যাব? আমার তো খুব ভয় লাগছে, এখন আমি কি করব? ভয়ের কোনো ব্যাপার নয়, আপনি এখানে বসুন, আমি দেখছি কাউকে পাওয়া যায় কিনা। তবে হ্যাঁ, কোথাও যাবেন না এই জায়গা থেকে, কারণ জায়গাটা খুব একটা ভালো নয়। এই বলে লোকটি জঙ্গলের পথ ধরে কোথায় যেন চলে যায়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে কেটে গেল। আমি ওই জঙ্গলে বৃষ্টির মধ্যে চুপচাপ দাঁড়িয়ে আছি ভাঙা গরুর গাড়ির সামনে। কেউ কোথাও নেই, আর জঙ্গলের ভেতর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে ওই গাড়োয়াল লোকটি আমার সামনে এসে আমাকে বলল, না বাবু, কাউকে কোথাও পেলাম না, সকাল ছাড়া কাউকে পাওয়াও যাবে না। হ্যাঁ, তাহলে উপায় কি? এই বৃষ্টির মধ্যে আমি তাহলে কিভাবে পৌঁছাবো? কিচ্ছু চিন্তা করবেন না বাবু, আর একটু এগিয়ে গেলেই সাহেব কুটি। আজ না হয় রাতটা ওখানে কাটিয়ে দিন, কাল সকালে কোনো ব্যবস্থা করা যাবে। এরপর কোনো উপায় না দেখে আমি ওই গাড়োয়ানের কথা মতো তার পেছন পেছন জঙ্গলের পথ ধরে
এগিয়ে চললাম ওই সাহেব কুঠির দিকে। কিছুক্ষণ হাঁটার পর আমরা ওই সাহেব কুঠির সামনে এসে উপস্থিত হই। কিন্তু বাড়িটি দেখে মনে হচ্ছে বহু বছর পুরনো। তার উপর কোনো লোকজনের আনাগোনা নেই। তারপর বাইরে চারিদিকে নোংরা আবর্জনায় ভরা। আমি পিছন ফিরে সবে জিজ্ঞাসা করতে যাব, এখানে কোনো লোকজন নেই কেন? কিন্তু এ কি, গাড়োয়ান লোকটিকে আমি আর ওখানে দেখতে পেলাম না। গাড়োয়ান লোকটিকে দেখতে না পেয়ে আমি ভাবলাম হয়তো উনি বাড়ির ভেতরে গেছে। তাই কোনো কিছু না ভেবে আমি ওই বাড়ির ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকে দেখলাম বাড়িটির চারিদিকটা অন্ধকার, কোথাও কাউকে দেখা যাচ্ছে না, আর ঝুল ঝাড়ে ভর্তি। ঘরের ভিতরে ঢুকে আমি কিছুটা এগিয়ে যেতেই দেখলাম চাঁদের ক্ষীণ আলো ঘরের ভিতর পড়েছে। সেই আলোয় দেখলাম ঘরের দেওয়ালে কিছু ছবি লাগানো আছে, যার ছবিগুলো দেখে মনে হচ্ছে ছবিগুলো প্রায় স্বাধীনতা যুগের আমলে। আর এই ছবিতে সাহেবদের ছবি লাগানো। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। আমি পেছন ফিরে দেখলাম একটা টেবিলের ওপর একটা মোমবাতি চলছে, আর একটা চেয়ারে একজন বসে আছে, ঠিক যেন সাহেবদের মতো। তিনি আমাকে বললেন, তোমার ওই ঘরের গাড়ি খারাপ হয়ে গেছিল বুঝি, তাই তুমি জঙ্গলের রাস্তা ধরিয়া আমার এই কুঠিরা আসিয়াছ। আমি তার কথা শুনে রীতিমতো ভয় পেয়ে গেলাম যে আমাদের গাড়ি খারাপ হয়েছে উনি কি করে জানলো। এরপর ওনার কথার উত্তরে আমি ইতস্তত ভাবে বললাম, হ্যাঁ, গাড়ি তো খারাপ হয়েছিল। আমি সবই অবগত। তুমি এখানে আসিয়াছ রাত্রে থাকিবারই জন্যে, তাই তো? আমি ইতস্তত ভাবে বললাম, হ্যাঁ, কিন্তু আমার ওই গাড়োয়ানকে আর দেখতে পাচ্ছি না, উনি যে কোথায় গেল। তোমাকে এ বিষয়ে অবগত হইতে হবে না। আমি লর্ড জেমস পিটার। আমাকে সবাই পিটার সাহেব বলিয়া ডাকে। তুমি এখন এক কাজ করো, সামনে যে মোমবাতিটা আছে ওটা নিয়ে তুমি ওপরের ঘরে চলে যাও। ওখানে দেখবে তোমার জন্য একটা থাকার জায়গা আছে। আমি আর কথা না বাড়িয়ে মোমবাতিটা হাতে নিয়ে ওপরের ঘরে চলে গেলাম। ঘরে ঢুকে দেখলাম ঘরটা বেশ পুরনো, তবে যে খাটটা আছে সে খাটটা মনে হলো যে পরিষ্কার করা। এরপর আমি মোমবাতিটা পাশে এক জায়গায় রেখে শুয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর হঠাৎ আমার কানে একটা চিৎকার ভেসে এলো। সেই চিৎকারে আমার ঘুমটা ভেঙে গেল। বাবু বাঁচান করে আমি খাটের উপর উঠে বসলাম। বাবু বাঁচান। এরপর আমি মোমবাতিটা হাতে নিয়ে ঘর থেকে বেরোলাম, কিন্তু আওয়াজটা কোথা থেকে এলো কিছু বুঝতে পারলাম না। ঠিক তখনই একটা বেতের আওয়াজ ভেসে এলো। সেই আওয়াজ ধরে আমি কিছুটা এগিয়ে গেলাম একটা ঘরের দিকে। আমি সেই মোমবাতি নিয়ে ঘরে ঢুকতেই পুরো অবাক। আমি দেখলাম পুরো ঘর জুড়ে মানুষের কাটা দেহ ঝোলানো রয়েছে, আর তার গা থেকে টপ টপ করে রক্ত পড়ছে। আমি এটা দেখে রীতিমতো ভয় পেয়ে গেলাম। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। পেছন থেকে একটা গলার স্বর এসে, কি বাবু, ভয় লাগছে? ভয় পেলে তো হবে না, তোমাকেও তো ওই সাহেবের হাতে মরতে হবে। আমি পিছন ফিরে দেখলাম আর কেউ নয়, সেই গাড়োয়ান দাঁড়িয়ে রয়েছে আমার সামনে। আমি তার উত্তরে বললাম, আমি কেন মরবো? আর সাহেব আমাকে কেন মারবে? আমি কি করলাম? একথা শুনে পেছন থেকে ওই সাহেব আমাকে বলে ওঠে, মরিতে তো তোমাকে হইবে। এই আমার সাহেব কুঠিরে যেই আসে তার মৃত্যু
কিন্তু একদম নিশ্চিত। এই বলেই ওই গাড়োয়ান আর সাহেব আমার গলা টিপে ধরলো। ক্ষতি করিনি, আমাকে ছেড়ে দাও। এরপর আমি কোন রকমে ওদের হাত থেকে বেঁচে ওই সাহেব কুটির থেকে বেরিয়ে দৌড়াতে আরম্ভ করলাম। কোন দিকে যাচ্ছি আমি কিছুই জানি না, শুধু দৌড়াতেই থাকলাম। তারপর হঠাৎ করে পায়ে বেঁধে আমি পড়ে গেলাম, আর চারিদিকটা কেমন যেন অন্ধকার হয়ে গেল। চোখ খুলতেই আমি দেখলাম আমি পোস্ট অফিসের ভিতরে শুয়ে আছি, আর আমার সামনে বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েছে। তাদের মুখ থেকে আমি জানতে পারলাম যে রাতে তারাই আমাকে এখানে নিয়ে এসেছে। এছাড়া তাদের মুখ থেকে আমি আরো জানতে পারি যে ওই সাহেব কুঠির বহু বছর আগেকার। আগে মানুষকে ওখানে মেরে হত্যা করে টাঙিয়ে রাখা হতো, আর ওই সাহেব বড়ই অত্যাচারী ছিল। স্বাধীনতার পর ওই সাহেব কুঠিরে কেউই যেত না, কিন্তু ভুলবশত ওই কুঠিরে যেই যায় সে কখনো ফিরে আসতো না। কিন্তু ভাগ্যক্রমে আমি কাল রাতে ফিরে আসতে পেরেছি।